আসসালামু আলাইকুম। আজকে আপনার 9th মে 2026। আমরা আসলে কথা বলছিলাম ইন্টারিয়াম গভর্নমেন্ট নিয়ে বাংলাদেশে। তো আমি হয়তো আপনাদের এখানে জুলাই মধ্যবর্তী সময় পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করেছিলাম। মাঝখানে অনেক দিন গ্যাপ চলে গেছে। তো আজকে হঠাৎ আবার চিন্তা করলাম যে আজকে আরেকটা লাইভ করাই যায়। এখন আজকে এটা 2026 সালের 9 মে আজকে। তো আজকে যখন ভিডিও করছি তো আগের বছরের যেই দুর্দশা ছিল বাংলাদেশের, আমি আমি বুঝতে পারছি না আসলে যে বর্তমান সময়টা কি আসলে ভালো যাচ্ছে নাকি আগে আরো বেশি খারাপ যাচ্ছিল। আসলে আমার কাছে মনে হচ্ছে যেন একই রয়ে গেল কিনা এই অপরাধ পরিক্রমাগুলো। মানে আসলে দিন দিন অপরাধ যে হারে বাড়ছে, আসলে বর্তমানে খুবই সমস্যায় বাংলাদেশের মানুষজন রয়েছে। আচ্ছা, এখন আমরা তাহলে আমাদের টপিকে চলে যাই। তো জুলাই মাসের মধ্যবর্তী সময়গুলোতে আসলে একটি কথা তখন ভাইরাল হয়, যে জুলাই যারা শহীদ হয়েছিল, জুলাই যোদ্ধা, উম, জুলাই যুদ্ধ করে যারা শহীদ হয়েছিল তাদেরকে, তাদের পরিবারকে প্রতি মাসে 20,000 টাকা করে দেওয়া হবে। এটা অন্তর্বর্তী সরকার থেকে একটি ঘোষণা আসে। তারপর আরেকটি খুব নিউজ খুব ভাইরাল হয় যে উম, মেজর আখতারুজ্জামান, যিনি বিএনপির নেতা ছিলেন, পরবর্তীতে হয়তো জামাতে যোগ দিয়েছেন, উনি একটি কথা বলেন যে আওয়ামী লীগকে কেউ যদি মনে করে যে মাইনাস করেছে, মানে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। তারপরে নানান মহল থেকে বলা হয় যে আওয়ামী লীগ যে পথে গেছে সেই পথে বিএনপি যাবে। তো এরকম একটি উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আওয়ামী লীগ মানে বিএনপিকে আসলে উড়ি মেরে তাড়িয়ে দেওয়া যাবে না, বা এরকম একটি কথা তখন ভাইরাল হয়েছিল। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ বা অফিসিয়াল যে চ্যানেল, সেখানে শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দেন তখন, যে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে শেখ হাসিনার কথোপকথন, ক্ষমা চাইল শিক্ষার্থীরা। তারপর শেখ হাসিনা বললেন, তোমাদের উপর আমার কোনো রাগ নেই। তারপরে সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা। তারপরে গ্লোবাল টিভি নিউজে একটি কথা যেটা খুবই ভাইরাল হয়, সেটা হচ্ছে মাহবুব কামাল, একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলেছিলেন যে আমেরিকা সম্বন্ধে যে শেখ হাসিনার যে ওই সময় একটা স্ট্যান্ড ছিল, দ্যাট ওয়াজ কারেক্ট। এটা উনি তখন বলেছিলেন। এবং তখন ওই সময়টাতে আবার আরেকটা যেটা উত্তেজনা সৃষ্টি হয়, সেটা হচ্ছে এনসিপি ঘোষণা দিল যে তারা গোপালগঞ্জ যাবে। তো এটা ঘিরে তখন গোপালগঞ্জে নানান উত্তেজনা দেখা দেয়। তারপর আহ, ভালুকা, আমাদের ময়মনসিংহ ভালুকাতে, আচ্ছা আমাদের বললাম কারণ আমার বাড়িও আসলে ময়মনসিংহে। তো ময়মনসিংহের ভালুকায় একটি চিত্রন মোড় না টিটন মোড়, এখানে মা বাচ্চা সহ মোড়ের সামনে একটি মোড়, ওইটার সামনে মা বাচ্চা সহ 3 জনকে জবাই করে হত্যা। এটা খুবই তখন একটি হয়। তাছাড়া যমুনা টিভিতেও আসে যে ভালুকায় মা ও 2 শিশুকে নৃশংসভাবে হত্যা, পলাতক দেবর, মানে যিনি হত্যা করেছেন তিনি হচ্ছেন যারা ভিকটিম,
ছোট শিশু তাদের চাচা এবং যিনি মহিলা ভিকটিম ওনার দেবর হয়। তারপর এদিক দিয়ে এনসিপি গোপালগঞ্জের উদ্দেশ্যে যেতে থাকে বা গোপালগঞ্জ যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিতে থাকে, যে গোপালগঞ্জে উত্তেজনা দেখা দেয়। হ্যাঁ, তারপর নানান রাজনৈতিক উত্তেজনা চলতেই থাকে। তারপরে গোপালগঞ্জে সমকালে আসছিল, গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর টাকে নিরাপত্তায় বেষ্টনীতে জড়ানো হয়, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যায়। তারপরে ডিবিসি নিউজে একটি ঘটনা আসে যে ব্যস্ত মহাখালীতে ঘটল পাশবিক ঘটনা, মায়ের চিকিৎসার টাকা জোগাতে ঢাকায় এসে ধর্ষণের শিকার নারী। তখন মানে আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি দুর্বল হওয়ার কারণে মানে এত অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছিল। এখন 2026 সাল আমি যখন কথা বলছি, এখনও কিন্তু প্রচুর অপরাধ। যেমন আজকে আমি নিউজ খুলে দেখলাম যে মানে মানে একটি 5 জনকে জবাই করে হত্যা, ধর্ষণ। মানে ইদানিং যে আসলে দেশে কি হচ্ছে আসলে এটা আসলে বলার মতো না। আসলে চুপ থাকলেই থাকা যায়, কিন্তু আমরা তো মানুষ। চুপ মানে থাকলে কি আসলে সব কিছুর সমাধান হয়ে যাবে? বা মানে কথা কি, আওয়াজ কি তুলতে হবে না বাংলার মানুষের? বাংলার মানুষকে আওয়াজ তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। আজকে এই যে ধর্ষণ, খুন, রাহাজানি, আজকে আমার মনে হয় এই যে এগুলো হচ্ছে আজকে দেশে, আল্লাহর গজব নিশ্চয়ই পড়বে। আজকে মে মাসের 9 তারিখ 2026 সাল। আমি মনে করি ইনশাআল্লাহ এই যে অপরাধগুলো হচ্ছে, যারা করছে, আল্লাহর কঠিন থেকে কঠিন গজব যাতে তাদের উপর নাজিল হয়, আমিন। আচ্ছা, আমরা আমাদের টপিকে ফিরে আসি। তারপর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনা একটি স্টেটমেন্ট দেন। সেটা হচ্ছে যে জাতিসংঘকে শেখ হাসিনা একটি চ্যালেঞ্জ করলেন যে 1400 মৃত ব্যক্তির যে তালিকাটা তৈরি করা হয়েছে নাম সহ প্রকাশ করতে বলা হলো। জাতিসংঘের প্রতিবেদন তৈরি হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী, এবং সেই স্ক্রিপ্টটি হচ্ছে ডক্টর ইউনূসের। এবং উনি বলেছেন যে আমিও চাই সঠিক তদন্ত হোক, বেরিয়ে আসুক কারা ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। তারপরে আবার দেখা যাচ্ছে যে সেই সময় এনসিপি গোপালগঞ্জের উদ্দেশ্যে হয়তো রওনা দেয়, তো পুলিশের গাড়িতে গোপালগঞ্জে আগুন, তুমুল সংঘর্ষে রণক্ষেত্র গোপালগঞ্জ, ধাওয়া পাল্টা দেওয়া। গোপালগঞ্জ চ্যানেল 24-এ গোপালগঞ্জের পরিস্থিতি ভয়াবহ, চলছে হামলা। চ্যানেল 24 পুলিশ আর্মি নিরাপত্তা দিতে না পারলে যুদ্ধ ঘোষণা করব, এটা বলেছিলেন এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন টিভিতে আসছিল যে গোপালগঞ্জ এনসিপির গাড়ি বহরে হামলা, ক্ষিপ্ত হাসনাত আবদুল্লাহ ক্ষিপ্ত হয়েছেন। হাসনাত আবদুল্লাহকে নিরাপদে সরিয়ে নিল পুলিশ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে বড় ধরনের হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয় আশ্রয় নিল এনসিপি নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির হামলাকারীদের আগুন। তারপরে গোলাম মাওলা রনি উনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যে আজ দেশপ্রেমিক সেনাবাহিনী না থাকলে যে কি হতো, আর গরিব দেশে ট্যাঙ্কের কি দরকার, এসব কথা যারা বলতেন তাদের মুখে ছাই পুরো। আজ আমরা বুঝতে পেরেছি ট্যাঙ্ক কেন দরকার, কিভাবে দরকার এবং কখন দরকার। অন্যদিকে যারা নির্বাচন করেন তারাও আজ বুঝেছেন এই সরকার কত সুন্দর নির্বাচন করবে। সুতরাং আগে গোপালগঞ্জ ঠিক হবে, তারপর নির্বাচন, নাইলে দ্বিতীয় বিপ্লব। আসলে এটা ট্যাঙ্ক বলতে যেটা বোঝানো হয়েছিল যে গোপালগঞ্জে যখন এনসিপির নেতাকর্মীরা গেল, তখন আসলে ওইখানের যে স্থানীয় মানুষজন তারা এতটাই ক্ষিপ্ত হয় যে পুলিশ বা সেনা বাহিনী তারা এনসিপি নেতাকর্মীদেরকে বাধ্য হয়ে যে আর্মিদের ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কের ভিতর ভরে নিয়ে যেতে হয়েছিল। তো ওইটাই গোলাম মাওলা বললো যে আসলে ট্যাঙ্ক যে এই কাজে ব্যবহার করা যায় সেটাই প্রথম দেখলাম।
যেমন সময় টিভিতে ভাইরাল হয়েছিল যে সেনাবাহিনীর ট্যাঙ্কে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা। আর তারপর সময় টিভিতে সেনাবাহিনীর সাজোয়া জানে এনসিপি নেতারা। হ্যাঁ, তারপর গোপালগঞ্জের জেলা কারাগারে হামলা ও ভাঙচুর। হ্যাঁ, তারপর শাহবাগের প্রজন্ম, এবার ওই দিক দিয়ে আবার ঢাকায় শাহবাগের যে প্রজন্ম চত্বর সেখানে লুটপাট চালাচ্ছে মানুষ। তারপরে সেখানে বাংলাদেশ প্রতিদিন আছে গোপালগঞ্জে আন্দোলন, মানে গোপালগঞ্জে গুলিতে মারা গেল যুবক, ভ্যানে করে ছেলের লাশ নিয়ে গেলেন বাবা। হয়তো একজন ছেলে মারা গেল আর্মিদের বা পুলিশদের গুলিতে, তখন একজন বাবা তার ছেলে কে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন, সেটাই আসলে বাংলাদেশ প্রতিদিনে আসছিল। তারপর গোপালগঞ্জ সংঘর্ষে নিহত 4, এনসিপির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। গোপালগঞ্জে আজ রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি। গোপালগঞ্জ আবার কালবেলা নিউজ আসছিল যে গোপালগঞ্জে এনসিপির বিরুদ্ধে মাঠে নেমেছে নারী শিশুরাও। তারপর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয় একটি স্টেটমেন্ট যে গোপালগঞ্জের ঘটনায় দেশবাসীকে রুখে দাঁড়ানোর নির্দেশ এবং সাংবাদিক সমাজকে সত্য তুলে ধরার আহ্বান শেখ হাসিনার। গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানালেন শেখ হাসিনা। তারপরে সাংবাদিক আনিস আলমগীর একটি কথা বলেন যে গোপালগঞ্জে যারা প্রোটেস্ট করেছিল এনসিপির বিরুদ্ধে তাদেরকে যে হত্যা করা হলো, তাহলে এটা তো ওয়ান কাইন্ড অফ জুলাই যে আবু সাইদ হত্যা হয়েছিল সেটার মতোই। তো কেউ গুলি করেনি, তাহলে কি মানে এখন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে গোপালগঞ্জের ওই ঘটনায় কেউ গুলি করেনি, তাহলে গুলি করলো কে? তাহলে কি জিনভূত সে 4জনকে মেরে গেল? এটা আনিস আলমগীর কথা বলেছিলেন। তারপরে মাসুদ কামাল উনি একটি কথা বলেছিলেন যে এনসিপি গোপালগঞ্জে ইচ্ছা করেই গেছে যাতে একটা ক্যাচার লাগে। তারপরে এটিএন নিউজে মাসুদ কামাল উনি বলেছিলেন যে গোপালগঞ্জে যে 4জন মারা গেল তাদের ব্যাপারে কারো কোনো শোক নাই। হ্যাঁ, তারপরে বৈশাখী টিভিতে একটা সাংবাদিক ইলিয়াস, যিনি আমেরিকায় থাকেন, উনি সাংবাদিক ইলিয়াস উনি একটি গোপালগঞ্জের মানুষের ঢ্যাস লাল করে গোয়ালালালগঞ্জ রাখা হবে। হ্যাঁ, মানে এরকম আসলে এই বিদ্রোহপূর্ণ উনি কথা কেন বলেছিলেন সেটা আসলে আমার মাথায় ধরছে না। তারপরে নিউ ইয়র্ক বাংলা লাইফ, এখানে প্রফেসর ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ উনি বলেছিলেন যে কনফ্লিক্ট জোনে প্রবেশ করলো বাংলাদেশ। তারপরে মনজিল মোর্শেদ একজন অ্যাডভোকেট উনি বলেছেন যে আমাকে যদি গুলিও করা হয় তাহলে আমি বলবো গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তারপরে 71 টিভিতে একটি প্রতিবেদন আসে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সওয়াল উনি বলেছেন যে ভারত বাংলাদেশের সব ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে অনুসরণ করে। এদিকে এনসিপি বিএনপির বিরুদ্ধেও হয়তো একটি কথা বলেছিল কক্সবাজারে, যেটা সালাউদ্দিন আহমেদ যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ওনার এলাকায়, তো ওখানেও এনসিপিকে ধাওয়া দেওয়া হয়। তারপরে সেখানে সীমান্তে একটু উত্তেজনা দেখা দেয়, সমকালে আসে মানে নিউজটি যে 3টি ট্রলার সহ 21 জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি।
গোপালগঞ্জে 144 ধারা জারি, 4টা মামলা করা হয় এবং সেখানে আসামি করা হয় 3000, গ্রেফতার করা হয় এর মধ্যে 274 জনকে। তারপরে দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট টিভি একটি প্রতিবেদন প্রকাশ করে যে বাংলাদেশে প্রচুর চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে এবং এতই বেশিভাবে হচ্ছে যে সেগুলো যাতে মানে অনেকের কাছেই মানে অস্ত্রের সংকট, এই ছুরিও ভাড়া পাওয়া যায়, মানে এতই মানুষ অপরাধের সঙ্গে জড়িয়ে গেছে যে ছুরি চাপাতে সেগুলো ভাড়া নিয়ে ছিনতাই নেমে পড়েছে মানুষ, ডাকাতিতে নেমে পড়েছে মানুষ। এবং কি মোটর সাইকেলও ভাড়া দেওয়া হচ্ছে 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য, সেটা নিয়ে মানুষ ছিনতাই, ডাকাতি, চুরি যা ইচ্ছা করছে। তারপর যেমন গয়েশ্বর চন্দ্র রয় উনি বলেছিলেন যে জামাত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না, রাজাকারেরা দেশ চালাবে, এটা অসম্ভব ব্যাপার। আবার অনেকে বলছিলেন যে আসলে ডক্টর ইউনূস, ওনার কিংস পার্টি হচ্ছে এনসিপি, জামাত তারা হচ্ছে ডক্টর ইউনূসের মানে ডক্টর ইউনূসের একটি পক্ষপাতিত্ব বা পক্ষ। তো আসলে জুলাই আগস্ট এই যে মাসটা 2025 সাল, এটা মানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিংবা বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতির ইতিহাসে আমার মনে হয় যে কালো, একদম ব্ল্যাক হয়ে থাকবে। আমি কথাগুলো বললাম এবং সেই থেকে আজ 2026 সালের 9 মে আমি আজকে যখন ভিডিও করছি, দেশে এত অপরাধ হয়েছে, আমি আমার জন্মের পর থেকে আসলে এত অপরাধের কথা আমি শুনিও নাই। এমনকি এমন অপরাধ হচ্ছে যেগুলো কখনো মানে কল্পনাও করা যায় না, যেগুলো হয়তো একসময় মুভিতে দেখতাম বা সিরিজে দেখতাম, আজ সেগুলোই ঘটছে বাংলাদেশে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, আমাদের দেশের মানুষদেরকে হেফাজত করুন এবং দেশের পরিস্থিতি যাতে সুস্থ স্বাভাবিক হয় এবং যারা দোষী তাদের যাতে কঠিন বিচার হয় এবং আল্লাহর গজব যাতে কঠিনভাবে নাজিল হয়, সেই আশা ব্যক্ত করে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমি সেই আশা করে আজকে এখানেই আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।